যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি ঢাকা সফরে আসবার আগে এবং তিনি ঢাকা ছেড়ে যাবার পরে যে আলোচনাটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে পল কাপুর ঢাকায় এলেন, ঢাকায় এসে কি তার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হলো, এটা কি বাস্তবে সম্ভব? আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি একটা স্পষ্ট অবস্থান নেবেন, এই জল্পনা কি শুধুই একটা জল্পনা মাত্র, নাকি তিনি রাজনীতিতে এমন কোনো স্পষ্ট বার্তা দিয়ে গেছেন? পল কাপুর কি সত্যি বাংলাদেশের রাজনীতি কোন পথে হাঁটবে সে বিষয়ে কোনো নাক গলাতে এসেছিলেন বা পরামর্শ জানিয়ে দিতে এসেছিলেন, নাকি তার এই সফর শুধুমাত্রই বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে ছিল? কারণ মার্কিন প্রশাসনের আসলে বাণিজ্য বৃদ্ধি ছাড়া আর কোনো দিকে নজর নেই। এই আলাপগুলোই ঘুরে ফিরে আসছে। দেখেন, পল কাপুরের ঢাকায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে এই সময়ে আসবার প্রয়োজন ছিল তা ভাবাটার কোনো তেমন কারণ নাই। কারণ ইউনূস সরকার, এই নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তি করে ফেলেছে যেখানে যার আওতায় বাংলাদেশকে একেবারে গম থেকে শুরু করে বোয়িং বিমান থেকে শুরু করে প্রতি বছর $100 কোটি জ্বালানি সবকিছুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য ক্রয় বৃদ্ধিরও প্রতিশ্রুতি সেখানে আছে। কাজেই এই মুহূর্তে বাণিজ্য চুক্তিটা মানে আরো কি করে বাড়ানো যায় সেজন্য পল কাপুরের এই সফরটি করার কোনো দরকার ছিল না। দেখেন, সারা পৃথিবীতে তারা রাজনীতিতে নাক গলায় কেন? আওয়ামী লীগ সরকারকে নিয়ে মার্কিন প্রশাসনের মূল আপত্তির জায়গা কোথায় ছিল? মার্কিন প্রশাসন শেখ হাসিনা সরকারকে বছরের পর বছর সামরিক ক্রয় চুক্তি করতে বলেছে। শেখ হাসিনা সরকার জিসোমিয়া আকসা চুক্তি করতে রাজি হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি সহ সকল জ্বালানি কিনতে বলেছে। শেখ হাসিনা সরকার তাতেও বাগড়া দিয়েছে। এমনকি যে সেন্ট মার্টিন দ্বীপ সহ নানা জায়গায় অবাধে চলাচল কিংবা ঘাঁটি তৈরি এসব বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্র আর আওয়ামী লীগ সরকারের মধ্যকার বিরোধ নিয়ে শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে বহুবার কথা বলেছেন। কাজেই এই যে দেশে দেশে রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত নাক গলায় এ কারণে যে তারা মনে করে যে রাজনীতিটা এমন হতে হবে যেটা তাদের বাণিজ্যের পরিবেশকে নির্বিঘ্ন করবে, কোনো রকম ঝামেলা হবে না। এবং সে কারণে এখন তাদের আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আগ্রহ। কারণ মনে করে দেখেন, 2025 এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ইসরায়েলি মার্কিন পণ্য বর্জন শুরু হলো। ইসরায়েলি মার্কিন প্রতিষ্ঠানের নামে নানা প্রতিষ্ঠানে মানে বাটা, কেএফসি সকল প্রতিষ্ঠানে ভয়াবহ ভাঙচুর লুটপাট ঘটলো। আর এবার মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানে এত বড় হামলা চালিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করে ফেলেছে, তখন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো চুপ, বাংলাদেশের বিপ্লবী তরুণ নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি চুপ, এমনকি বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি তারা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা অন্যায় হামলা চালিয়েছে সে কথাটা তাদের বিবৃতিতে উল্লেখ পর্যন্ত করতে ভয় পেয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি চান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা থাকবে না, অবাধে মার্কিন পণ্য বিক্রি করা যাবে এবং কোনোভাবেই জঙ্গিবাদ উগ্রবাদের বিকাশের মাধ্যমে পরিস্থিতিটাকে এমন অস্থিতিশীল করে তোলা যাবে না যেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্ভাবনা গড়ে উঠেছে এই চুক্তিটার মাধ্যমে সেই চুক্তিতে কোনো বাধা সৃষ্টি হয়। সেই বার্তায় তিনি সুস্পষ্টভাবে পল কাপুর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যখন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন তখন দুদলকে এ বার্তা দিয়েছেন। জামায়াতে ইসলামী আজকে বাদ জুমাও কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে 2 উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বটে, কিন্তু ইহুদি নাসারাদের বিরুদ্ধে কিংবা ইসরায়েলি মার্কিন হামলার বিরুদ্ধে কোনো সমাবেশ বিক্ষোভের ডাক তারা দেওয়ার সাহস করে নাই। কারণ
পল কাপুর এই বার্তা তাদের স্পষ্টভাবে দিয়েছেন যে এই যে রোজার মাসে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে ঘুরে দোকানে দোকানে দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেজুর থেকে ট্যাং থেকে শুরু করে বিবিধ পণ্যের পসরা সাজানো হয়েছে, সেগুলোতে কোনো বাগড়া সৃষ্টি করা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিশেষ ঘৃণা বাড়ানো যাবে না এবং কোনোভাবেই ইরানে হামলার ঘটনায় বা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজপথ গরম করা যাবে না। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এর বাইরে তারা আরো যে বার্তা দিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে কি কথা হয়েছে তাতেই কিন্তু সেটা পরিষ্কার। তারা বার্তা দিয়েছে সংসদে অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক ভূমিকা রাখতে হবে। মানে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের বের হয়ে নিজেই বলেছেন যে পল কাপুর জিজ্ঞেস করেছেন, চিন্তা করেন বাংলাদেশের রাজনীতির কত খুঁটিনাটি নিয়ে তার আগ্রহ যে জামায়াতে ইসলামী সংসদে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে কি ভাবছে। মানে ওই যে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি মিলে বলছে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় এ সংসদেই যাব না, সেই সুযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীকে দিতে চায় না সে বার্তা পল কাপুর স্পষ্ট করেছেন। পল কাপুর বলেছেন যে ডেপুটি স্পিকার বিষয়ে কি ভাবছেন এবং সংসদে গঠনমূলক ভূমিকা রাখার বিষয়ে তারা কি ভাবছেন। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কথা দিয়ে এসেছেন যে তারা সংসদে গঠনমূলক একটা ভূমিকা রাখবার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন। জামায়াতে ইসলামীর সাথে এই বৈঠকে আরেকটি যেই সুস্পষ্ট বার্তা পল কাপুর দিয়েছেন, যে বার্তার বিষয়ে খুব স্বাভাবিকভাবেই কোনো তরফেই প্রকাশ্যে মন্তব্য করা হয়নি, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী যেন এই বিষয়টি নিয়ে আলাপ করে তাদের দলের ভেতরে যে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ইউনূস সরকারের আমলে তাদের চাপে বলবৎ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, বাংলাদেশে জবরদস্তির রাজনীতি, মবের রাজনীতি চলবে না। এবং পল কাপুরের তরফে এই যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলার পর বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এমনকি বিএনপির নেতাকর্মীরা গিয়েও আবার পাল্টা হামলা অগ্নিসংযোগ করেছেন, আবার তালা লাগিয়েছেন আওয়ামী লীগের কার্যালয়ে, সেগুলো এ পরিবেশ, এ ধরনের কোনো অস্থিতিশীলতার পরিবেশ যে যুক্তরাষ্ট্র পছন্দ করছে না তাদের এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের বাণিজ্যিক স্থিতিশীলতার স্বার্থে, সেটা পল কাপুরের তরফে পরিষ্কার করা হয়েছে। এ বার্তা পরিষ্কার করতেই জামায়াতে ইসলামীর মিত্র 2024-এর আগস্টের যে পট পরিবর্তন, তাদের প্রধান যে প্রেরণক, যারা প্রধান মুখ, সেই জাতীয় নাগরিক পার্টি তরুণদের দলের সঙ্গে কিন্তু শেষ মুহূর্তে পল কাপুর তার বৈঠক বাতিল করেছেন। মানে এই একই দিনে বৃহস্পতিবারই মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাদেরও সুযোগ পাওয়ার কথা ছিল মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে, কিন্তু পল কাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বার্তা পরিষ্কার করতে চাওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে যে বাংলাদেশের তরফে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোন রকম অস্থিতিশীলতা, কোন রকম মব বা জোর জবরদস্তির রাজনীতি একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। এবং এমন যে কোনো পরিস্থিতি হলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে যে একটা নির্বাচনের মাধ্যমে তারা যে সংসদে একটা শক্তিশালী অবস্থান পেয়েছেন, সেই শক্তিশালী অবস্থান থেকেও নেমে যেতে হতে পারে এবং নেমে যেতে হলে সেখানে সেই শূন্যস্থান পূরণের জন্য যথেষ্ট যোগ্য এবং তাদের চেয়ে শতগুণ শক্তিশালী রাজনৈতিক পক্ষ বাংলাদেশের রাজনীতিতে আছে এবং সেই রাজনৈতিক শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরিয়ে আনতে আগ্রহী। বিএনপির সঙ্গে বৈঠকেও কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর তরফে একই বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি যাতে এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়, যে ইউনূস সরকারের আমলে একটা অধ্যাদেশের মাধ্যমে এই যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বেআইনিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই রাজনৈতিক দলটিকে ফিরিয়ে আনতে হবে রাজপথে, যাতে বাংলাদেশের রাজনীতিতে এই যে উগ্রবাদ চরমপন্থার বিকাশ ঘটেছে এবং একটা অস্বাভাবিক বিকাশ ঘটেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, তার মধ্যে একটা ভারসাম্য আনা যায়। বিএনপির নেতাকর্মীরা যাতে তৃণমূলে বা সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনে কোনো ঝামেলা না করে এবং বাংলাদেশ জুড়ে মামলা হামলা করে যে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে
ভুয়া মামলায় জামিন না দিয়ে রাজনৈতিক মামলায় আটকে রাখা হয়েছে কারাগারে, তাদের যাতে জামিনের ব্যবস্থা করে সরকার, সে বার্তাও বিএনপির প্রতিনিধি দলকেও স্পষ্টভাবে দিয়েছেন পল কাপুর। পল কাপুরের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখেন, মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে ভার্চুয়ালি সে বৈঠক হয়ে থাকতে পারে, সে খবর যেমন জোরালো ভাবে আছে। কারণ মনে করে দেখেন, গত নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে যখন এলেন, যে হোটেলে বসে তিনি একের পর এক বৈঠক করছিলেন একটি দলের পর আরেকটি দলের সঙ্গে, সেই বৈঠকের ছবিগুলোর সঙ্গে তিনি কিন্তু অনলাইন একটি বৈঠকের ছবি দিয়ে তখন ব্যাপক জল্পনার সূচনা করেছিলেন এবং পরবর্তীতে জানা গিয়েছিল সেই অনলাইন বৈঠকটি তিনি করেছিলেন সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নফেলের মতো আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। কাজেই এ দফায় পল কাপুরের এই ভার্চুয়াল বৈঠকটি কি মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন থেকে বৃহস্পতিবারই ঢাকা থেকেই অনুষ্ঠিত হলো, নাকি দিল্লিতে, যেই দিল্লিতে তিনি কার কার সঙ্গে বৈঠক করেছেন সে বিষয়ে কিচ্ছু বিস্তারিত কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায় না, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতেও জানা যায় না। সেখানে তার বৈঠক হলো আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, সেটা বলা মুশকিল। তবে পল কাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে কোনো আলাদা খাতির হয়ে গেছে এখন, আওয়ামী লীগকে এনে তারা ক্ষমতায় বসিয়ে দিতে চায়, আওয়ামী লীগের প্রতি তাদের বার্তাটা সেটা নয়। কিন্তু আওয়ামী লীগকে যে ইতিবাচক বার্তাটা ট্রাম্প প্রশাসন দিয়ে আসছে সেটা হচ্ছে, যেহেতু তারা কিছুতেই বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ চায় না, কাজেই তারা চায় আওয়ামী লীগকে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশের রাজপথে। এবং সেই সূত্র মিলিয়েই এই বার্তাটা পরিষ্কার যে কেন বারবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত কয়েক মাস ধরে এবং বিশেষভাবে নির্বাচনের আগে এবং পরে সরাসরি তারেক রহমানের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে তার দল প্রস্তুত বাংলাদেশে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে, যাতে বাংলাদেশ বিপজ্জনক উগ্রবাদের দিকে চলে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। কাজে আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র ঠিক সেই ভূমিকায়, একটা সক্রিয় বিরোধী রাজনৈতিক দলের ভূমিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ফেরত চায়। এবং পল কাপুরের সঙ্গে ভারতে যেই কর্মকর্তাদের বৈঠক হয়েছে, তারা পল কাপুরকে ঠিক সেই বার্তাটাই দিয়েছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, বাংলাদেশে উগ্রবাদের বিকাশ ঠেকাতে, বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে জঙ্গি চরমপন্থীরা জামিন পেয়ে প্রকাশ্যে সংগঠিত হচ্ছেন, তাদেরকে এক রকমের দমন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।